সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। বিকেল হলেও যখন বৃষ্টি থামল না, তখন চিন্তায় পড়ে গেল কুশল। বারবার জানালার বাইরে দেখতে লাগলো সে। কুশলের আনমনা ভাব দেখে মা ওকে বলল, কিরে, সারাক্ষণ জানলার দিকে তাকিয়ে আছিস যে? বৃষ্টি থামবে কিনা ভাবছিস? ও আজ থামবে না। এরম বলো না মা, বৃষ্টি না কমলে যে মোহন দাদুর কাছে যাওয়াটাই হবে না। আমি জানি আজকে বৃষ্টির দিনে মোহন দাদু একটা দারুণ গল্প বলবে। উফ, কখন যে কমবে। বৃষ্টিটা একটু কমতেই ছাতা নিয়ে বেরিয়ে পড়ল কুশল। মোহন দাদুর আসরে প্রতিদিনের মতোই এই বৃষ্টিতেও বেশ ভিড় জমেছে। কেউ ছাতা নিয়ে, আবার কেউ কেউ তো ভিজেও চলে এসেছে। তাহলে বৃষ্টির দিনেও তোরা গল্প শুনতে ঠিক চলে এলি বাছারা। তবে ভিজে আসাটা ঠিক নয়। যারা এসেছিস ওই বারান্দায় গামছা ঝুলছে, যা গিয়ে ভালো করে মুছে আয়। আর তারপর আমার ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নে। ওখানে আমার নাতির জামা আছে অনেকগুলো, শহর থেকে আসে তো মাঝে মাঝে, তখন রেখে যায়। যা যা যা, আর দেরি করিস না। এই ভেজা জামায় থাকলে কিন্তু আমি গল্প বলবো না, এই বলে দিলুম। হ্যাঁ, সেই মতোই কয়েকজন ছেলে তাদের ভেজা জামা ছেড়ে এলো ঘরে গিয়ে। তারপর মোহন দাদু বলল, তাহলে বল, আজ কি গল্প শুনবি? ডাইনি, পেতনি, মামদো, মেছো নাকি? দাদু, আজ একটা পেতনির গল্প বলো না। সবাই এক সুরে বলল, হ্যাঁ দাদু, আজকে পেতনি হোক। দারুণ দারুণ। বেশ, তবে আজ তোদের একটা বাঁশ বাগানের গল্প বলি। আচ্ছা, তোরা বাঁশ বাগানে কখনো গিয়েছিস? এই গাঁয়েও তো আছে। বল্টু বলল, না দাদু, মা বলে ওখানে ভূত আছে। ভূত না রে, পেতনি। বাঁশ বাগানে পেতনি থাকে জানবি। এ গাঁয়েও হয়তো আছে, তবে আমি কখনো দেখিনি বা শুনিনি। সবাই দিব্যি ওখান দিয়ে যাওয়া আসা করে। তবে আজ যেই গল্পটা বলবো সেটা অন্য এক গ্রামের বাঁশ বাগানের গল্প। ওখানে একটা পেতনি থাকতো। আর প্রথম থেকেই বলি, তাহলে শোন। কলেজের ছুটিতে প্রসূন তার গ্রামের বাড়ি খেজুরপুরে গিয়েছিল কিছুদিনের জন্য। প্রথম দিন পৌঁছতেই তার বেশ রাত হয়ে গিয়েছিল, কারণ ট্রেনটা দেরি করে এসেছিল। রাত 8:05 যখন খেজুরপুর স্টেশনে পৌঁছায়, তখনই স্টেশন প্রায় ফাঁকা। গ্রামে ঢুকে একটাও ঠেলা গাড়ি বা গরুর গাড়ি সে পায় না বাড়ি যাওয়ার জন্য। অগত্যা হেঁটে হেঁটেই যেতে হয় তাকে প্রায় 4 কিলোমিটার পথ। অসম্ভব নিস্তব্ধ ছিল চারপাশের পরিবেশ। গ্রামের লাল মেঠো রাস্তায় একটাও লোক ছিল না তখন, আর তেমনই অন্ধকারে ঢেকেছিল চারিদিক। গ্রামের রাস্তায় একটাও আলো জ্বলছিল না। প্রসূন টর্চের আলোটা সামনের দিকে ফেলে এগিয়ে চলেছিল। কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ। প্রসূন খালি ভাবছিল কখন বাড়ি পৌঁছবে। গ্রামের স্টেশন থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আসতেই একটা বাঁশ বাগান ছিল। সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎই কেমন একটা বিশ্রী কান্নার শব্দ শুনতে পায় প্রসূন। সে কান্না ভারী অদ্ভুত। সে বোঝার চেষ্টা করে কোথা থেকে আসছে শব্দটা, তবে বুঝে উঠতে পারে না। হঠাৎই কান্নাটা থেমেও যায় আবার। তখন মনের ভুল ভেবেই বিষয়টাকে উড়িয়ে দেয় সে। বাড়ি ফিরে নানা কাজের ব্যস্ততায় একসময় ভুলেও যায় সেই বাঁশবাগানের কান্না। তাই মা বাবাকেও কিছুই জানায় না। পরের দিন সন্ধ্যাবেলায় পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিল সে। আবার সেই বাঁশবাগানের রাস্তা দিয়েই হঠাৎই একটা খসখস শব্দ শুনে দাঁড়িয়ে যায় সে, যেন বাঁশবাগানের মধ্যে কেউ চলাফেরা করছে। তবে টর্চের আলোটা ফেলে দেখে
কিছুই ছিল না সেখানে। আবার টর্চটা রাস্তার দিকে ঘুরিয়ে এগিয়ে যেতে থাকে সে। তবে আবারও বাঁশবাগানের আর এক পাশ থেকে খসখস চলাফেরার শব্দ আসতে থাকে। একইভাবে টর্চটা ঘুরিয়ে সেদিকে ভালো করে দেখে নেয় সে, তবে কোথাও কেউই ছিল না। এবার একটু আশ্চর্য হয় প্রসূন, তবে বিষয়টা আমল না দিয়ে আবার সামনের দিকেই এগিয়ে যেতে থাকে। এমন সময় আবার আগের দিনের সেই অদ্ভুত কান্না প্রতিধ্বনিত হতে শুরু করে সারা বাঁশবাগান জুড়ে। নড়ে ওঠে প্রসূন। সেই কান্না যেন কান্না নয়, কারোর ঘুমানোর শব্দ। সেই কান্না যেন কথা বলছে, তবে কি বলছে সে বোঝা যায় না। শুধু কান্নার সুর শুনলেই বোঝা যায় এ এক আর্তনাদ। ভয়ে হাড় হিম হয়ে যায় প্রসূনের। টর্চের আলো ফেলে চারপাশটা ঘুরে সে দেখতে থাকে। কিছুক্ষণে সেই গোয়ানি কান্না বন্ধ হয়ে যায়। প্রসূন এক ছুটে সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন বাড়ি গিয়ে কিছুতেই যেন ভুলতে পারছিল না সে সেই ভয়ঙ্কর ঘটনা। রাতে ঘুমোতেও পারে না। চোখ বুঝলেই কানে যেন ভেসে আসতে থাকে সেই কান্নার শব্দ। সারা রাত জেগেই কাটিয়ে দেয় সে। সকালে উঠে মা বাবাকে সবটা জানাবে ভেবেও আর জানায় না। মনে মনে ঠিক করে আর যাবে না সেই বাঁশবাগান দিয়ে। যদিও স্টেশন যেতে গেলে ওই বাঁশবাগানের উপর দিয়েই যেতে হয়। তাই সে ঠিক করে নেয় যেদিন শহরে ফিরে যাবে সকালের ট্রেনেই ফিরবে। তবে যতই সে বিষয়টা থেকে পালাতে চাইছিল, ততই যেন তা ওকে আঁকড়ে ধরছিল। সেদিন পাশের বাড়ির মনোজ এসে বলল, ও প্রসুন্দা, বড় মাকালী মাঠের কাছে দারুণ মেলা হচ্ছে, যাবে নাকি? না না, ওই মেলায় টেলায় যেতে আমার ভালো লাগে না, তুই যা। আহা, চলোই না, বিকেল বিকেল যাবো, সন্ধ্যের মধ্যেই আবার ফিরে আসবো। আসলে বড় মা কালীর মাঠে যেতে গেলে ওই বাঁশবাগান দিয়েই যেতে হয়। তাই যেতে চাইছিল না প্রসূন। তবে ছোট ভাইটার আবদারের কাছে আর না করতে পারল না সে। সেই দিনই বিকেলে বেরিয়ে পড়ল মেলা দেখতে দুজনে। তবে মেলা ঘুরে যখন ওরা বেরোলো তখন 7:30 বাজে প্রায়। প্রসূনের যেন বুক কাঁপছিল এই ভেবে যে সেই বাঁশবাগান দিয়েই আবার বাড়ি তাকে ফিরতে হবে। অনেকটা দেরি হয়ে গেল রে মনু, ঠেলা গাড়িটাও নেই, সেই হেঁটেই যেতে হবে এতটা রাস্তা। এ তাড়াতাড়ি পা চালা। কি এমন দেরি হয়েছে গো? তুমি নাকি শহরে থাকো এখন? ওখানে তো এখন সবে সন্ধে। প্রসূন কিছু বলল না, তাড়াতাড়ি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এলো সেই বাঁশবাগান, আর সেখানে পা রাখা মাত্রই আবার তার কানে ভেসে এলো সেই গোয়ানির কান্না। মনোজকে সে বলল, এই মনু, কিছু শুনতে পাচ্ছিস? কি? কই, কিছু না তো। সে কি রে, একটা বিশ্রী চাপা গোঙানোর মতো কান্নার শব্দ পাচ্ছিস না? কি বলছো সব দাদা? শুনেই তো ভয় লাগছে। তবে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ওরে বাবা, তাড়াতাড়ি চলো এখান থেকে। বাঁশবাগানটা পার করতে সময় লাগে 2 মিনিট। সেদিন সেই 2 মিনিটই যেন 2 ঘন্টার মতো লাগছিল ওদের কাছে। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটছিল ওরা, তাও যেন শেষই হচ্ছিল না সেই রাস্তা। ওদিকে কান্নাটা আর শোনা যাচ্ছিল না। তবে বাঁশবাগানের ভিতর থেকে সেই খসখস চলাফেরার শব্দ পাচ্ছিল প্রচুর। মনোজকে সেটা আর বলেনি। আমরা তো 10 মিনিট ধরে হেঁটে চলেছি দাদা, বাঁশবাগান তো যেন শেষই হচ্ছে না। কই, এতটা রাস্তা তো ছিল না, মাত্র 2-3 মিনিট লাগতো তাহলে। হ্যাঁ রে, আমিও তো সেটাই ভাবছি রে মনু। এই বাঁশবাগানের দুই পাশ থেকে কেমন যেন একটা খসখস একটা শব্দ আসছে,
যেন কেউ হাঁটছে মনে হচ্ছে, তবে টর্চ ফেললে তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে এখানে কেউ একটা আছে, কেউ তো আছেই, যে কখনো কাঁদছে আবার কখনো খসখস শব্দ করে জানান দিচ্ছে তার উপস্থিতি। মনোজ ভয়ে কাঁপছিল কথাগুলো শুনে। এবার বলল, তবে দাদা এই কান্নার শব্দ বা চলার শব্দ কিছুই তো আমি শুনতে পাচ্ছি না। শুধু তুমি কেন শুনতে পাচ্ছ বলো তো? আমার না খুব ভয় লাগছে দাদা। আমরা কি তবে আটকে গেলাম এখানে? এ তো সেই একই জায়গায় আছি বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে রে। এই তালগাছটার কাছেই ঘুরে ফিরে আসছি যেন বারবার, অথচ আমরা তো সোজা হাঁটছি। কি যে হচ্ছে, কে যে করছে এরকম? এখানে কি আছে বলতো? বাঁশবাগানের ভিতরে কেই বা কাঁদছে। এই চল না, আমরা দৌড়াতে থাকি, ঠিক বেরিয়ে যাব আমরা। তবে দৌড়েও কোনো লাভ হলো না, যেন এক জায়গাতেই থেমেছিল ওরা। দৌড়চ্ছে, তবে এক পাও যেন আগে যেতে পারছে না। দুজনেই হাঁপাতে লাগলো, তারপর দাঁড়িয়ে গেল। হ্যাঁ, এই জন্য আমি মেলায় যেতে চাইছিলাম না মনু। তোকে তো আর কারণটা বলতে পারছিলাম না। আমি তো কিছুই জানতাম না দাদা। বলতে পারতে? হ্যাঁ, তুমি একবার বলতে পারতে আমাকে, তাহলে আসতাম না। এবার এখান থেকে বেরোবো কি করে? এমন সময় প্রসূনের যেন মনে হলো ওর পিঠে কেউ আঁচড়াচ্ছে। এ মনু, কে যেন আঁচড়াচ্ছে পিঠে। কে তুমি? ছাড়ো আমায়, ছেড়ে দাও। পিঠের পিছনে হাত দিতে প্রসূন অনুভব করলো দুটো হাতের স্পষ্ট ছোঁয়া। যেই হাত দুটো তাকে আঁচড়াচ্ছিল, কোনো রকমে সেই হাত ছাড়িয়ে আবার দৌড়তে লাগলো প্রসূন আর মনোজ। দৌড়তে দৌড়তে বাঁশবাগানের শেষ প্রান্তে এসে পৌঁছলো তারা অবশেষে। হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেল ওরা কিছুক্ষণের জন্য। আর পারছি না, আর পারছি না দাদা। সে কখন থেকে দৌড়চ্ছি। তবে এসে গেছি, আর ভয় নেই, আর ভয় নেই। প্রসূন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবার। তারপর কিছু বলতে যাচ্ছিল মনোজকে, এমন সময় দেখলো বাঁশবাগানের ভিতর থেকে দুটো বড় গোল গোল চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে, যেন কিছু বলতে চাইছে তাকে। ভয়ে চোখটা বন্ধ করে নিল প্রসূন। আর তারপরেই তার কানে ভেসে এলো আবার সেই চাপা ঘুমানোর কান্না। ভয়ে ভয়ে চোখটা খুলে প্রসূন দেখল বাঁশবাগানের ভিতরে যেই চোখটা উকি মারছিল, সেই চোখটা এখনো তার দিকেই তাকিয়ে আছে। আর সেই চোখ থেকে জল পড়ছে, গুঙিয়ে গুঙিয়ে কেঁদে যাচ্ছে যেন সেই চোখটাই। মনোজ, পালা, নইরা আমরা আজকে আর বাঁচবো না রে। পালা, পেছনে তাকাবি না। পালা, দৌড়া। ওরা পালাতেই যাচ্ছিল, তবে সামনের দিক থেকেই একটা মেয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। এবার মনোজ ওকে দেখতে পেল। একটা কিশোরী মেয়ে, লম্বা মাঝারি গড়ন, এলোমেলো চুল আর মুখটা যেন থ্যাতলানো। কিছু যেন বলছিল মেয়েটা ওদের, তবে ওর কথা বোঝা যাচ্ছিল না। ঠোঁট কাঁপতে কাঁপতে প্রসূন বলল, কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? কেন বারবার আমাকে ভয় দেখাচ্ছ? সরে যাও সামনে থেকে। আমাকে বাড়ি যেতে দাও আমাদের। মেয়েটা হাত জোড় করে যেন কিছু চাইছিল, আর মুখে গোয়াতে গোয়াতে কি যেন বলছিল বারবার। অনেকক্ষণ শোনার পর প্রসূন বুঝতে পারল যে সে কি বলছে। আর তারপরেই কোথায় যেন চলে গেল মেয়েটা। আর তারপরেই খুব সহজেই মনোজ আর প্রসূন সেখান থেকে বেরোতে পারল। বাড়িতে গিয়ে এক গ্লাস জল খেয়ে চেয়ারে বসে পড়ল প্রসূন। তার মা আসতেই মাকে বলল, মা,
এই গ্রামের বাঁশবাগানের গল্পটা কি গো? ওখানে কি কোনো ঘটনা হয়েছিল কখনো? মানে কেউ আত্মহত্যা করেছিল বা কোনো অপমৃত্যু? না, এমন কিছু তো শুনিনি কখনো। কিন্তু কেন বলতো? আর তোকে এত বিধ্বস্তই বা দেখাচ্ছে কেন? কি হয়েছে তো? মাকে সব ঘটনা বলল প্রসূন। সব শুনে ওর মা বলল, নিশ্চয়ই মেয়েটা অপঘাতে মারা গেছে, তাই ওর আত্মা ওভাবে। তবে আমরা তো কতবার ওখান দিয়ে গেছি, সবাই তো যায়, কেউ তো কিছু দেখেনি। তবে তুই কেন? মা, ও কি বলছিল আমি এবারে বুঝেছি। মুক্তি, ও মুক্তি চায় মা, সেটাই গোঙাতে গোঙাতে বলছিল আমাদের। তবে পরিষ্কার বললো না কেন? এই সব ঝামেলায় পড়িস না বাবা, এই তো কদিন পর শহরে ফিরে যাবি, বেকার কি প্রয়োজন? না মা, ওর বিষয়ে সবটা না জেনে আমি কোথাও যাব না। মনোজকে বলছি কোনো একটা তান্ত্রিকের খোঁজ করতে। পরের দিনই মনোজকে বলে সেই গ্রামের শ্মশানের কাছে এক তান্ত্রিকের বাড়ি গেল তারা। তান্ত্রিক ওদের দেখেই বলল, ভূত তাড়াতে এসেছিস? তবে কিন্তু ভূত নয়, পেতনি, বাঁশবাগানের পেতনি। বাবা, আপনি জানলেন কি করে? আমি তো সবই জানি বাছা। ওই পেতনি তোকে অনেক দিন ধরেই বলার চেষ্টা করছে ওর যন্ত্রণার কথা, তবে তুই শুনতে চাসনি। ঠিক যেমন কেউ শুনতে চায় না ওর কথা, তবে অবশেষে তুই শুনলি। আমি কালই ওকে দেখেছি বাবা, একটা বাচ্চা মেয়ে, 15-16 বছর বয়স হবে ওর। কে ও বাবা? কি হয়েছিল ওর? আমি সব জানতে চাই বাবা। তান্ত্রিক চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করল, তারপর চোখ খুলে বলল, ওই মেয়েটা বোবা, তাই ওর কথা তুই বুঝতে পারছিলিস না। আর ওর কান্নাও তাই এত অদ্ভুত। ওইভাবেই গঙিয়ে গঙিয়ে কাঁদে ও। ওর বাড়ি এই গ্রামের নদীর ধারে। মা বাবা মারা যাবার পর থেকে মামা মামির কাছেই থাকতো। মামি অত্যন্ত বদ, ওকে দিয়ে ঘরের সব কাজ করাতো। তবে ও শুধুই বোবা নয়, কালাও। তাই অর্ধেক কথা ও বুঝতে পারতো না। যেহেতু শুনতে পেত না, তাই ওকে কাজ করিয়েও যেন শান্তি পেত না ওর মামি। তবে মারবো ভেবেও মারতে পারতো না, কারণ ওর বাবার জমি বাড়ি সব ওই মেয়েটার নামে ছিল, যা 18 বছর বয়স হলে মেয়েটা পেত। আর ওর মামি ভেবেছিল তারপর মেয়েটাকে দিয়ে নিজেদের নামে সবটা করিয়ে নেবে। তবে একদিন ওর মামির এমন রাগ হলো যে এক মুহূর্তেই সম্পত্তির বিষয়টা ভুলেই গেল। একটা শিলনোড়া দিয়ে মেয়েটার মুখটা থেঁতলে দিল, তারপর মাথাটাও। মামি তার ছেলে আর স্বামী বাড়ি এলে তাদেরকে বলল কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। আর ওদের ভয় হয়েছিল কেউ জানলেই পুলিশ কেস হবে, তাই ওরা 3 জনে মিলে চুপি চুপি রাতের আঁধারে লাশটাকে ওই বাঁশ বাগানে নিয়ে এসে পুঁতে দিয়ে চলে যায়। এরপর ওই বোবা মেয়েটার আত্মা প্রতিশোধের জন্য ছটফট করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই ওর মামিকে ও ঘাড় মুটকে নিজের হাতে মেরে ফেলে। তারপর থেকে ও শুধুই চেয়েছে ওর মামির আসল রূপটা ওর মামা জানুক, আর ওকে কেউ চিরতরে মুক্ত করে দিক। তোর আগেও অনেককেই ও চেষ্টা করেছে বলতে, তবে একবার ওই মেয়েটাকে দেখে নিলেই সবাই ভয়ে পালিয়ে যায়, কেউ এগোয় না। তবে তুই প্রথম ব্যক্তি যে ওকে নিয়ে এতটা ভেবেছিস, আমার কাছে এসেছিস। শোন, তুই পারিস ওর শেষ ইচ্ছা পূরণ করে ওকে মুক্তি দিতে, অর্থাৎ ওর মামাকে সত্যিটা জানিয়ে তারপর ওর লাশটাকে মাটি থেকে খুঁড়ে বের করে জ্বালিয়ে দিতে হবে তোকে। কিরে,
পারবি তো? ভয় পাবি না তো? পারবো বাবা, এটা যে পুণ্যের কাজ, আমি নিশ্চয়ই পারবো। তবে সামনের অমাবস্যার রাত্রে তৈরি থাকিস, আর তার আগে ওর মামাকে গিয়ে সবটা জানাবি। রসুন তান্ত্রিকের কথা মতো একদিন মেয়েটার বাড়িতে গিয়ে ওর মামাকে সত্যিটা জানায়, আর তারপর সামনের অমাবস্যার রাতে মনোজকে নিয়ে বাঁশবাগানে যায় মেয়েটার লাশ জ্বালানোর জন্য। আমার খুব ভয় লাগছে দাদা, ও আমাদের মেরে ফেলবে না তো? হুম, মারবে কেন? আমরা তো ওর আত্মার মুক্তির জন্য এসেছি, এটাই তো ও চাই রে। আবার সেই গোয়ানি কান্নার শব্দ শোনা গেল। সারা বাঁশবাগান জুড়ে তা প্রতিধ্বনিত হতে লাগলো। আর তারপর দেখা গেল আবার সেই অশ্রু ভরা চোখ। দুজনেই ওদিক থেকে মুখটা ফিরিয়ে নিল। সেই কান্নার শব্দে যেন কান রাখা যাচ্ছিল না। ওরা কানেও হাত চাপা দিল, তবে শব্দের তীব্রতা একটুও কমল না। আমাদের এসবের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে, ভয় পেলে চলবে না। তান্ত্রিক বলেছিল যেখানে কোদাল ঠেকালে মাটি লাল হয়ে যাবে, ওখানেই পোতা আছে লাশটা। চল খুঁজি। অনেক খুঁজে অবশেষে সেই জায়গাটা পাওয়া গেল। মাটির তলা থেকে বোবা মেয়েটার কঙ্কাল সার লাশটা বের করে রসুন জ্বালিয়ে দিল সেটা। আর তখন দেখা গেল সেই মেয়ের অবয়ব তাদের সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়েছে আবার। আর ওর ভাষায় গুঙিয়ে গুঙিয়ে কি সব যেন বলছে, হয়তো ওদের ধন্যবাদ জানাচ্ছে। লাশটা ধীরে ধীরে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে থাকে, আর মেয়েটা চিৎকার করতে থাকে। ও কথা বলতে পারতো না, তবে ওর সেই চিৎকার যেন সব বলে দিচ্ছিল। ভেতরের চাপা কষ্টটা নিংড়ে বের করছিল ও শেষবারের মতো। লাশটা ছাই হয়ে যেতে মেয়েটার আর্তনাদও থেমে গেল, আর এক সময় ধীরে ধীরে ও বাতাসে মিলিয়ে গেল। এর কদিন পরে প্রসূন শহরে ফিরে যায়, তবে বাঁশবাগানের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ও এই জীবনে হয়তো আর ভুলতে পারবে না। এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গল্পটা শুনছিল। কিরে, গল্পটা কেমন লাগলো বল? সবাই বলে উঠল একসাথে, ও দারুণ দারুণ। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান।